ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে স্টুডিওতে আছেন ডিফেন্স জার্নালের সম্পাদক আবুরুজ এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা একটু আলোচনায় ফিরি। আবুরুজ, জি, বাংলাদেশের সাথে ট্রান্সমিট সুবিধা বাতিল করলো দিল্লি, কোনোভাবেই কি আসলে সম্পর্ক ঠিক করা যাচ্ছে না ভারত বাংলাদেশের? বাংলাদেশের সাথে ভারতের এই সম্পর্কের টানাপোড়েন এটা তো অনেক আগে থেকে, এটা তো নতুন কিছু না। ভারত একটা বড় দেশ, এই আঞ্চলিক একটি শক্তি, পরাশক্তি না হলেও একটি শক্তি। আমাদের চারপাশে ভারত, 4100 কিলোমিটারের বেশি সীমান্ত হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের। এটা চলছে এবং দেখা যাচ্ছে যে ভারত আমাদের দেশে এই জিনিসগুলো করে সরকার মানে চিন্তা করে, কোন সরকার থাকছে তার উপরে নির্ভর করে ভারতের সিদ্ধান্ত। এবং আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখে আসছি যে বাংলাদেশ হবার পর থেকে যে শুধুমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে তারা বাংলাদেশের সাথে একটা সম্পর্ক তাদের মতো করে বলা চলে যে তারা ভালো রেখেছে, আর অন্য সরকার আসলেই তারা সম্পর্কটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বাংলাদেশে জঙ্গি আবিষ্কার করার চেষ্টা করে, বাংলাদেশে আইএসআই আবিষ্কার করার চেষ্টা করে এবং বাংলাদেশের সাথে যাতে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটাও যাতে ভালো না হয় সেদিকটাও তারা সামনে নিয়ে আসে এবং বিভিন্নভাবে চেষ্টা চালায়। আরেকটি বড় জিনিস হচ্ছে যে চীনের সাথে সম্পর্কটা, চীনের এই সম্পর্কটার কারণেই বাংলাদেশের সাথে এই ভারতের সম্পর্কটা বারবার একটি হোঁচট খায় বিভিন্ন বিষয় নিয়ে। তিস্তা প্রজেক্টও সেই কারণে হোঁচট খায়, ট্রান্সশিপমেন্ট বলেন বা অন্যান্য বিষয় বলেন সেগুলো হোঁচট খায়। তো এখানে যেটা মনে করা হচ্ছে যে সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা চীন সফর করেছেন। চীন সফর করার পরে চীন মংলা বন্দরের প্রতি আকৃষ্ট হয়েছে এবং সেখানে চীনকে বিশেষ কিছু সুবিধা দেওয়া হবে, আগে যেটা বিগত সরকার ভারতকে দিয়ে এসেছিল। তারপরে চিটাগাং চট্টগ্রাম বন্দরের ব্যাপারেও আলাপ আলোচনা হয়েছে, আমাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক এবং একটা সবচেয়ে বড় বিষয় যেটা ভারত লক্ষ্য করে সামরিক সম্পর্ক। বাংলাদেশ সশস্ত্র বাহিনী 1975 সালের পরে যখন এটার আকার বৃদ্ধি পায় এবং এটা শক্তিশালী হওয়া শুরু করে, এটার পুরোটার বেশিরভাগ অবদান হচ্ছে চীনের। তা আমাদের যে সমরাস্ত্র আছে, অবকাঠামো আছে, এটার দেখা যায় যে 90% অস্ত্র হচ্ছে চীনের। চীন থেকে আমরা এনেছি এবং সেই হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। তো এই জিনিসগুলোকে ভারত আসলে একটা কৌশলগত পর্যায়ে তারা নিয়ে যায় এবং তাদের নিরাপত্তার প্রতি হুমকি বলে মনে করে। এটার এই বিষয়টা থেকে তারা একটা বড় দেশ হওয়ার পরও কী কারণে জানি একটি মানে নিজেদেরকে মনে হয় যে তারা অনিরাপদ মনে করে। তারা মনে করে তাদের মধ্যে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং তারা বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়ে অনেকটা। তো এই যে মংলা মানে যে নেপালের সাথে বা অন্যান্য দেশের সাথে যে ট্রান্সশিপমেন্টের ব্যাপারগুলো ছিল, যেগুলো ল্যান্ডলক কান্ট্রি আর কি, নেপাল তো ল্যান্ডলক কান্ট্রি, বাদ বাংলাদেশের বর্ডারের থেকে এটা 45 কিলোমিটারের মতো একটা ভূমি যেটা আমরা ব্যবহার করতাম ট্রান্সশিপমেন্টের জন্য, মানে নেপালও ব্যবহার করতাম, আমরা ব্যবহার করতাম। এখন নেপাল হয়তো এই রুটটা ব্যবহার করলে আমাদের মংলা বন্দরের সুবিধাটাও পেতে পারতো, তাদের জন্য সুবিধা হয়, আমাদের জন্য সুবিধা, আমাদের পণ্য নেপালে রপ্তানি করার সুবিধা হয়, কিন্তু তারা বাতিল করে দিচ্ছে। এখন এটা তো অস্বীকার করার উপায় নেই যে আমাদের ভূমি ভারত গত কয়েক বছর তারা তো অনেক ব্যবহার করেছে। আমি বলবো এটা করিডোরের মতোই ব্যবহার করেছে, এপাশ ওপাশ বিভিন্ন ক্রিস ক্রস করে তারা ব্যবহার করেছে এবং বাংলাদেশ এটার জন্য যে শুল্ক পাওয়ার কথা, যে টাকা পাওয়ার কথা, সেটা কিন্তু বাংলাদেশ সে অনুযায়ী পায়নি, খুব কম টাকা বাংলাদেশকে দিয়েছে। অথচ যদি আমরা দেখি যে সিঙ্গাপুর যে দেশটা, একটা ছোট্ট একটা দেশ, সিঙ্গাপুর কিন্তু অর্থনৈতিকভাবে এত উন্নতি মানে লাভ করেছে, সেটা হচ্ছে তাদের যে সমুদ্র বন্দরকে ব্যবহার করতে দিয়ে, তাদের দেশের বিভিন্ন জায়গা ব্যবহার করতে দিয়ে, মানে তারা টাকা পাচ্ছে অন্য বিভিন্ন দেশ থেকে। ভারত যদি বাংলাদেশকে তার সাথে নিয়ে মানে তাদেরও অর্থনীতি বাংলাদেশেরও অর্থনীতি দুটোকে একসাথে বিবেচনা করত, তাহলে কিন্তু বাংলাদেশের এই ভূমি যে তারা ব্যবহার করেছে সেখানে আমাদেরকে অনেক বেশি টাকা তারা দিত, কিন্তু সেই টাকাটা কিন্তু তাদের বন্ধুপ্রতিম সরকার যখন ছিল আওয়ামী লীগ তখনই কিন্তু তারা দেয়নি। তারা অনেকটা মানে তারা হেসে খেলে ব্যবহার করেছে। কিন্তু আমরা যে নেপাল একটা দরিদ্র দেশ, নেপাল একটা ছোট দেশ এবং মজার ব্যাপার হচ্ছে নেপাল একটা হিন্দু রাষ্ট্র, মানে ভারত একটা হিন্দু রাষ্ট্র। তো নেপালের সাথে যে আমাদের একটা সম্পর্ক ভালো হবে, আমাদের বাণিজ্য বাড়বে বা সম্পর্ক বাড়বে, সেই জিনিসগুলোকেও ভারত মানে ঠেকিয়ে দিচ্ছে। তা আমার দৃষ্টিতে হচ্ছে যে নিরাপত্তা এই ইস্যুগুলোকে ভারত সামনে এনে বা বাণিজ্যিক ইস্যুটাকে তার উপরে ইম্পোজ করে, কিন্তু ভারত এটা চিন্তা করে না বা আমাদেরও অনেকে এটা চিন্তা করে না যে বাংলাদেশের নিরাপত্তা এবং ভারতের নিরাপত্তা
বাংলাদেশের বাণিজ্য, ভারতের বাণিজ্য, বাংলাদেশের অর্থনীতি, ভারতের অর্থনীতি একে অপরের পরিপূরক, আন্তনির্ভরশীল। বাংলাদেশে যদি আমরা একটু মাসুদ কামালের কাছে যাই। মাসুদ কামাল, যেমনটি আবুরুজ বলছিলেন, বাংলাদেশের বাণিজ্য ভারতের বাণিজ্য একে অপরের পরিপূরক, এবং আমরা আজকে দেখতে পারলাম যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটা ক্যান্সেল করে দিলেন। আমরা এর আগে বিমস্টেকে বাংলাদেশের সাথে প্রধান উপদেষ্টার সাথে নরেন্দ্র মোদীর মিটিং দেখেছি। সেখানে আমরা ভেবে নিয়েছিলাম হয়তো টানাপোড়েন কমতে শুরু করেছে, স্থিরতা আসবে, কিন্তু আপনি ভাবছিলেন কেন? ওই মিটিংয়ে আলোচনা হয়েছে, দুজনে হ্যান্ডশেক করছে, কথাবার্তা বলছে, 30 মিনিট 40 মিনিট বলছে। এতে আপনি ভাবতে শুরু করলেন সমস্যার সমাধান হয়ে গেছে। কেন ভাবলেন? ভাবার কি কারণ ছিল? ভাবার যে কোনো কারণই ছিল না, তারই নমুনা হলো এই ঘটনা। দেখুন, আমি আপনাকে একটা সহজ জিনিস বলি আপনাকে। ডোনাল্ড ট্রাম্প তার দেশে বিভিন্ন বিদেশের পণ্যগুলির উপর শুল্ক বাড়িয়েছে, এবং এর পাল্টা প্রতিক্রিয়া কি করেছে? চীন শুল্ক বাড়াই দিচ্ছে মার্কিন পণ্যের উপর। বাড়ানোর পর ট্রাম্প আবার খেপে যে সেটা 104% করে দিচ্ছে, করছে তো। এখন চীন যদি কান্নাকাটি করতো, চীনে তো অনেক লোক সবাই মিলে একসঙ্গে মনে করেন কান্নাকাটি করলো, অনেক চোখের জল হলো, ওই জল ট্রাম্পকে উপহার দিল, তাতে কোনো লাভ হতো? হয়তো না। এখন কি হচ্ছে? একটা বাণিজ্য যুদ্ধ হচ্ছে। তো রাষ্ট্রে রাষ্ট্রের সম্পর্কে কিন্তু টানাপোড়েন থাকবে। রাষ্ট্রে রাষ্ট্রের সম্পর্কে কেবল প্রেম হয় না, প্রেমটারও একটা দর কষাকষি থাকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। 8 মাস হয়ে গেল আমাদের একমাত্র, বলতে গেলে একমাত্র আমি বলি, মিয়ানমারকে আমি ধরি না, অল্প একটু 127 কিলোমিটার, হ্যাঁ ওইটাকে আমি ধরি না বলতে গেলে, আর ওটাতে কেমন, ওটা তো ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা এলাকা। তো আমাদের বলতে গেলে একমাত্র প্রতিবেশী 8 মাস ধরে আমাদের সঙ্গে এক ধরনের বৈরাচরণ করছে না? দেশে, বাংলাদেশে সবচেয়ে বড় ভিসা সেন্টার হলো ভারতের। তারা ভিসা দিবে না, দিচ্ছে না। তার মানে ভারত কি আপনাকে ভালোবাসতেছে তার প্রমাণ পাচ্ছেন আপনি একটার পর একটা? পাচ্ছেন না। এখন আপনি যদি মনে করেন যে আমার ভারতে ভালোবাসার দরকার নাই, আমি ভারতের সঙ্গে ফাইট করে চলব, অতি উত্তম, চলেন। তাহলে আপনি হাহাকার করেন কেন? করেন না হাহাকার। আপনি তো ভারতের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন, তো করেন না। এখন যদি আপনি মনে করেন যে না আমার ক্ষতি হতে পারে, তাহলে আপনিও তার ক্ষতি করেন। ট্রান্সশিপমেন্টকে খালি ওনারা আমাকে দিছে, আমরা দিই নাই? আমরাও দিয়েছি। দেখেন 3 ধরনের টার্ম আছে, এটা উনি আমার আরও ভালো বুঝবেন। 3 ধরনের টার্ম আছে, একটা হলো ট্রানজিট, একটা ট্রান্সশিপমেন্ট, একটা হলো করিডোর। ট্রানজিটটা হলো ওদের ভূমির উপর ধরেন আমি নেপাল যাব, আমার গাড়ি, আমার ট্রাক ভর্তি মাল ওদের ভূমির উপর দিয়ে নেপাল গেলো, অল্প একটু রাস্তা তো চলে গেলো, দিস ইজ কল্ড ট্রানজিট। আর ট্রান্সশিপমেন্ট হলো আমার মালামাল আমার সীমান্তের এখানে যাবে, ভারতের একটা ট্রাক আমাদের সীমান্তে ঢুকবে, মালামালগুলো এই ট্রাক থেকে ওই ট্রাকে উঠবে, উঠে ভারতের ভূমিতে ভারতের ট্রাক দিয়ে মালামালটা নেপালের বর্ডার পর্যন্ত নিয়ে যাবে। মানে যার ভূমি তার যানবাহন, দিস ইজ ট্রান্সশিপমেন্ট। আর করিডোর তো জানেনি, যে মাঝখানে থামবে না, উপরে দেওয়া চলে যাবে, এটা করিডোর। এখন ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ওরা কিন্তু একটা শুল্ক পায় এখানে, তারা নিবে না, তারা আমাদেরকে যাইতে দিবে না। আমরা ভুটানে, এবং যে কথা উনি বললেন যে দেশটা স্থলবেষ্টিত, যে দেশটা আছে, যে জায়গাটা, যেমন আপনার নেপাল, তাকে ট্রান্সশিপমেন্ট দেওয়াটা বিশ্ব বাণিজ্যের রীতি অনুযায়ী বাধ্যতামূলক। এটার মধ্যে বিশ্ব বাণিজ্য আছে তো। অনেক যে আমরা বলি না যে আপনার একটা জায়গায় জমি কিনা বাড়ি করতেছেন, আপনি বের হওয়ার কোনো রাস্তা নাই, এটা হবে না। এটা সারা দুনিয়ার নিয়ম বলছে যে আমার এখানে জমি আছে ভাই, আমাকে এখানে ঢোকার রাস্তা, বের হওয়ার রাস্তা তোমাকে দিতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। এখন নেপাল এমন একটা দেশ, তাকে আপনি যদি কোনো জায়গা না দেন, এটা ভারত কিন্তু এটা নেপাল বলতে পারে যে আমাকে তাহলে, আমি কি তাহলে ভারতের কাছ থেকে সব কিছু আমাকে কিনতে হবে? আমি কি ভারতের বাইরের থেকে কোথাও কিনতে পারবো না? বাংলাদেশ থেকে কিনতে পারবো না? তো তোমাকে এই ট্রান্সশিপমেন্টটা দিতে হবে, এটা বিশ্ব বাণিজ্যের একটা নিয়মের মধ্যে আছে। এখন আপনি নিয়ম মানবেন না, আপনি কী করবেন? যেমন আন্তর্জাতিক যত নদী আছে, আন্তর্জাতিক নদীতে উজানের যে দেশ, সে চাইলেই নিজের ইচ্ছা মতো ওইখান থেকে পানি প্রত্যাহার করতে পারবে না, এটা আন্তর্জাতিক নিয়ম।
ভারতের নিয়ম মানে? কোনো একটা নদীর ক্ষেত্রে আমাদের যে 54টা অভিন্ন নদী আছে, কোনো একটা নদীর ক্ষেত্রে তারা মানে তো না। আমি কি করতে পারতেছি না এই কারণে আমি বার্গেনটা করতে পারি নাই। চীন যেরকম 84% করে ফেলায়, করে ফেলাচ্ছে চীন, তো আমি তো করতে পারতেছি না। আমি করি না কেন? আমি দুইটা কারণে করি না। এক নম্বর কারণ হলো আমি নত জানু, আমি তাকে ভালোবাসি, একতরফা ভালোবাসি, স্বামী স্ত্রীর মতো ভালোবাসি। এই স্বামী স্ত্রী ভালোবাসা দিতে দিতে আমি আর বার্গেন আমি করি না। এখন তারা যে পদক্ষেপটা নিয়েছে, বাংলাদেশ নিশ্চয়ই কিছু পদক্ষেপ নেবে। আমরা দেখতে চাই কী পদক্ষেপ নেবে। যেমন আমেরিকার ক্ষেত্রে বাংলাদেশ পদক্ষেপ নিয়েছে, আমরা চিঠি দিব, আবেদন করব, কাকুতি করবে। দেখা যাক যদি সেটা তাদের মানে দয়া হয়, হয়তো কিছু হবে, না হলে কি করবে জানি না। এক্ষেত্রেও আমি বরং বলি বাংলাদেশের হাতে কিছু পদক্ষেপ নেওয়ার মতো সুযোগ আছে। আমরা কি ওদেরকে ট্রান্সক্রিপ্ট দিচ্ছি না? আমাদের মংলাবদ্ধ, চিটাং বন্দর ওটা ইউজ করতেছে না, ওদের মালামাল এখানে নামে আমাদের ট্র্যাক দিয়ে তাদের এই আপনার এই ত্রিপুরার দিকে যাচ্ছে না? যাচ্ছে তো। এখন যদি বাংলাদেশ কালকে বলে আমিও দিব না ট্রান্সশিপমেন্ট, তখন দেখা যাবে যে কার বেশি ক্ষতি হয়, কার বেশি লাভ হয়। নিশ্চয়ই কিছু একটা হবে, আমি জানি না কী হবে। মানে আমি বলতে চাচ্ছি এইগুলিকে কূটনৈতিকভাবে হ্যান্ডেল করতে হবে। আহাজারি করার কোনো, আমি মনে করি কোনো কাজের কাজ না। এগুলি রাষ্ট্র বুঝবে, সরকার বুঝবে। তবে আমি খালি এটুকুই বলবো যে একটা কোনো ঘটনা দেখে অতি উৎসাহী হওয়ার কোনো জরুরি প্রয়োজন নাই। বিমস্টেকে আমাদের সঙ্গে মিটিং হয়েছে, অথবা আমরা সব পেয়ে গেছি। অনেকের মধ্যে যে এরকম একটা মানে মানসিকতা, অ্যাটিটিউড দেখেছিলাম, তাদের এখন বোঝা উচিত যে আসলে একটা মিটিংয়ে কোনো কিছু হয় না। একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে চলতে থাকে, এবং সেই সম্পর্কটা কি হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর ডিপেন্ড করা হয়। আমাদের একটা বিরতির সময় হয়েছে। মাসুদ কামাল, বিরতি থেকে ফিরে এসে আমরা এই নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। ফিরছি আলোচনায়। আবু রুশদ, আমরা জানি বিমস্টেক সম্মেলনে মায়ানমার এবার অ্যাসিওর করেছে বাংলাদেশকে তারা 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে এবং পর্যায়ক্রমে আরও 70,000 যাচাই বাছাই। আমরা এই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে এর আগেও আমরা অনেকবার আশ্বাস দেখেছিলাম, কিন্তু এবার একটা ফিগার বা একটা নাম্বার তারা উল্লেখ করে দিচ্ছেন। কিন্তু আজকে পররাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য দেখলাম যে রাখাইন অঞ্চলে যে সার্বিক পরিস্থিতি, এখনই ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। প্রথম কথা হচ্ছে, যেই মানে ব্যাপারটা প্রচার করা হয়েছিল যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে, একদম নির্দিষ্ট করে বলা হয়েছে। এই বলাটা কিন্তু তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়নি। এটা সম্মেলনের পরে, বিমস্টেক সম্মেলনের পরে বলা হলো যে মায়ানমারের জান্তা এটা ফেরত নেবে। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ তো আসলে 10 লাখের মতো রোহিঙ্গা আছে। এদের একটা তালিকা মায়ানমার সরকারের কাছে আগে দেওয়া হয়েছিল, বেশ আগে দেওয়া হয়েছিল যে এরা মায়ানমারের নাগরিক। সেটা যাচাই বাছাই করে মায়ানমার সরকার বলেছে যে তার মধ্যে তারা 1,80,000-এর মতো তারা স্বীকার করছে যে এরা মায়ানমারের নাগরিক। এখনও কিন্তু বাকিদের স্বীকার করেনি। মাইন্ডেড বাকিরা যে ওদের নাগরিক, এটা কিন্তু এখনও মায়ানমার স্বীকার করেনি। আমরা বলে ফেললাম কি 1,80,000 ফেরত নিবে। ওরা বলছে যে 1,80,000 আমরা ঠিক আছে, এরা আমাদের নাগরিক। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা এদেরকে যে ফেরত নেবে, রোহিঙ্গারা থাকে কোথায়? রোহিঙ্গাদের বসত ভিটা কোন জায়গায়? রাখাইন রাজ্যে তো, যেটা আজকে পররাষ্ট্র উপদেষ্টা আজকে এসে বলছেন যে রাখাইনের পরিস্থিতি বিবেচনায় প্রত্যাবাসন সম্ভব নয়। রাখাইন তো দখল করে আছে আরাকান আর্মি, ওখানে মায়ানমারের সামরিক জান্তার কোনো অবস্থান নেই, ওখান থেকে ওরা চলে গেছে। তাহলে আপনি আমাকে বলেন যে আমরা যে বলে ফেললাম যে এখানে ফেরত নিবে, ওই এলাকাটাই তো মায়ানমারের সরকারের নেই। তাই মায়ানমারের সরকারের সাথে আমি আলাপ করে ওই জায়গায় লাভ কি যে ওখানে ফেরত নিবে? আরাকান আর্মি এলাকা দখল করে আছে, আমি ওখানে ফেরত নেব কেমন? এটা হচ্ছে আরও একটা বিষয়। আর আবারও বলছি যে 1,80,000 যে ফেরত নেবে এমন কোনো কথা নেই। 1,80,000-কে তারা তাদের নাগরিক হিসেবে স্বীকার করেছে মাত্র। এখন বাংলাদেশ কার সাথে নেগোশিয়েট করবে? মায়ানমারের সরকার বসে আছে, মানে তাদের রাজধানীতে তাদের দখল আছে, কিন্তু বেশিরভাগ জায়গায়, 60 ভাগের বেশি জায়গায় মায়ানমারে তাদের নিয়ন্ত্রণ নেই। এখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ
বা স্বাধীনতাকামী গ্রুপ বা গণতন্ত্রকামী গ্রুপ, আমরা যাই বলি না কেন, তারা দখল করে বসে আছে। মায়ানমার সেনাবাহিনী পরাজিত হয়েছে। তাহলে আমরা কিসের উপরে ভিত্তি করে এগুলো বলছি? আমার কাছে এই জিনিসটা যখন আসলো, তখন যেহেতু মানে আপনি তো জানেন যে মায়ানমার ইস্যুগুলো নিয়ে আমি আগেও বেশ কিছু কাজ করেছি, লিখেছি। তো মায়ানমারে তো আরেকটা জিনিস চলছে, বার্মা অ্যাক্ট বাস্তবায়ন হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করছে, আমাদের সীমান্তের ঠিক এই দিক দিয়ে ধরে বাস্তবায়ন করছে। তার উপরে আছে কি ভারতের মিজোরাম, এই যে নাগাল্যান্ড, এই সমস্ত জায়গা। তাহলে আমরা বলে ফেললাম যে এরা ফেরত নিয়ে যাবে মায়ানমারের সামরিক জান্তা। মায়ানমারের সামরিক জান্তার সাথে আমি কোন হিসাবে এই তথ্যটা কে দিল, আমার মনে হয় এটা বের করা। এই সমন্বয়হীনতাটা কেন বাংলাদেশের, এটা একটা বড় সিরিয়াস বিষয়। মানুষকে আমরা বলে ফেললাম এবং সবাই বলেছে আলহামদুলিল্লাহ আমাদের লোক ফেরত নেবে, আলহামদুলিল্লাহ ফেরত নেবে। এখন আলহামদুলিল্লাহ বলুন, আমি সমালোচনা করছি কেন এটা বলা হলো আজকে, কেন পররাষ্ট্র উপদেষ্টাকে তারপরে আসলে যে বলা হলো, ওনারই এটা বলা প্রথম দিকে উচিত ছিল এই সম্মেলনটার পরে, যে ওখানে কি আলোচনা হয়েছে। আর এই আলোচনাটা মায়ানমারের সামরিক জান্তার সাথে করে আমরা কতটুকু লাভ পাবো, আরাকান আর্মির সাথে আমাদের যোগাযোগ কতটুকু আছে, আমরা বা অন্যান্য বিশ্ব শক্তির সাথে আমাদের যোগাযোগ কতটুকু আছে, যারা এই এলাকাটায় আরাকান আর্মির নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে। সেটা কারা? পশ্চিমা শক্তিগুলো। পশ্চিমা শক্তিগুলোর সাথে আমাদের কথা বলতে হবে, কেননা তারা আমাদের দেশের রোহিঙ্গাদেরকে যে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান বা এই সমস্ত খরচগুলো কিন্তু তারা চালিয়েছে। চীন অল্প কিছু টাকা দিয়েছে। এখন এই এলাকাটায় চীন আবার কিছু করে কি, যে এখানে তাদের যে ডিপ সি পোর্ট একটা তৈরি করার কথা ছিল, বা একটা গ্যাস পাইপলাইন ইমরান পর্যন্ত নিয়ে গিয়েছে, নিয়ে এই সমুদ্র ইয়ে থেকে, সেইটাকে তারা প্রোটেক্ট করতে চায়, কারণ ওই গ্যাস দিয়ে তারা তাদের শিল্প কারখানা চালায়। সুতরাং তারাও আরাকান আর্মির সাথে কিছু সম্পর্ক ভালো রাখে। আমাদের দেশে প্রচার করা হয় কি, একটি মহল প্রচার করে কি, আরাকান আর্মিকে নাকি চীন চালায়। একটা টোটালি রং ইনফরমেশন তারা চালায়। কিছুটা তাদের সাথে তারা সখ্যতা রাখে তাদের নিজেদের স্বার্থে, যে যাতে গ্যাস পাইপলাইনটা চলে। আমরা যে আসলে কোনটা কোন দিকে বিবেচনা করে চলছে আমি জানি না। আমি পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, ওনার সাথেও কিন্তু আমি নিজে এই ব্যাপারে মানে মনে হয় 2 কি 3টা সেমিনারে আমি ছিলাম, হ্যাঁ, 22 সাল থেকে নিয়ে 23 সাল 24 সাল পর্যন্ত, এই রোহিঙ্গা ইস্যু নিয়ে, মায়ানমার ইস্যু নিয়ে। তখনও উনি যে সমস্ত কথাবার্তা, উনি কিন্তু এগুলো খুব ভালো করে জানেন ওখানকার অবস্থা। আমার প্রশ্নটা দাঁড়াচ্ছে, এই কথাটা তাহলে আসলো কোথা থেকে, যে 1,80,000 ফেরত নিয়ে যাচ্ছে বলে ফেললো? এগুলো এই সমস্ত খেলো কথাবার্তা আমার মনে হয় একটা রাষ্ট্রের মানে আমাদের সরকার বা রাষ্ট্রের উপকার করে না, ক্ষতি করে। হ্যাঁ, আমাদের বুঝে শুনে এই বিষয়টা। আমি একটু মাসুদ কামালের কাছে যে, মাসুদ কামাল, আবুরুর যেরকম বলছিলেন যে উনি প্রশ্ন তুললেন যে মানে জান্তা সরকারের সাথে আলোচনা করে আসলে যেই জায়গাটা আসলে আরাকান আর্মির দখলে, সেই জায়গাটা এই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে আসলে আলাপটা জান্তা সরকারের কাছে করে ওইরকম কোনো রেজাল্ট পাওয়া যাবে না। আচ্ছা, এটা নিয়ে কি জান্তা সরকারের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলাপ হয়েছে? আপনি এই কথাটা আমাকে জবাব দেন। জান্তা সরকারের সঙ্গে এই বিষয়টা নিয়ে কোনো আনুষ্ঠানিক আলাপ হয়েছে? না, বিমস্টেকে যে আলাপটা, ওইটা কি আমরা অফিসিয়াল আলাপ ধরব না? মোটে আনুষ্ঠানিক আলাপ না এটা। কোথায় আনুষ্ঠানিক আলাপ হয়েছে? কোনো মিটিং হয়েছে? কোনো মিটিং হয়েছে? খলিল সাহেব যে তার সঙ্গে কথা বলছে, বসে আসলে তার সঙ্গে কথা বলছে, পরিচয় দিয়েছে, আমার নাম খলিল, আসলে আলাপ করি, আলাপ করলাম, হয়ে গেলো। উনি বলছেন যে আপনাদের কাছে তালিকা তো এটা শেখ হাসিনার আমলে দেওয়া, ওই তালিকা না। আমি আপনাকে একটু ইন্টারফেয়ার করি। মাসুদ কামাল, প্রথম দিকে যখন বিমস্টেকে নিয়ে কথা হলো, তখন কিন্তু মিয়ানমারের পক্ষ থেকে প্রথমে এদেরকে বলা হচ্ছিল ইলিগাল, এগুলো তো অনেকে, এটা বিমস্টেকের সঙ্গে। তারপরে কিন্তু বিকালের দিকে এসে বা তারপরের দিন তারা বললেন না ঠিক আছে রোহিঙ্গা। এটা কি আলাপ আলোচনা ছাড়াই কি মানে আনঅফিশিয়ালি, মানে একটা অফিশিয়াল জায়গায় কোথায় আলাপ হয়েছে বলেন না আপনি? কোথায় দেখান না, কোথায় আলাপ হয়েছে? কে বলছে আপনাকে আলাপ হয়েছে? ওনার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আলাপ হয়েছে, এবং সেই আলাপের মধ্যে উনি বলেছেন যে আপনারা যে তালিকা দিচ্ছেন, সেই তালিকার মধ্যে 1,80,000 মতো আমরা কী করি, এবং ওটা শেষ হয় নেই। ওই কাজও চলছে, হয়তো আগামী দিনে আরও বাড়বে, এরকম চলছে। আচ্ছা, এখন চলার পরে তারা এইটুকু বলছে কিন্তু ফেরত নেবে, এই শব্দটা আপনি কোথায় পাইছেন? বলেন, কে বলছে? কে বলছে ফেরত নেবে? কেউ বলে নাই। এটা কোনো রেফারেন্স নেই। কে বলছে আপনাকে? কেউ বলে নাই। তারা বলছে যে এদের মধ্যে যে তালিকাটা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাদের মধ্যে তারা বলছে এই কয়জনকে তারা মনে করে তারা মিয়ানমারের নাগরিক, মানে মিয়ানমারের লোক। ওরা তো নাগরিক হিসেবে স্বীকৃতি এদেরকে দেয় না। যখন তারা ওখানে ছিল তখন কি তারা নাগরিক অধিকার পাইতো? এই রোহিঙ্গারা পাইতো না, তো পাইতো না। তো সেখানে
তারা এখানকার লোক তারা এইটুকু তারা মেনে নিয়েছে, জাস্ট এইটুকু। কিন্তু এটা আমি ফেরত নেব, কি প্রক্রিয়ায় নেব, কিভাবে নেব, আরে নিয়ে রাখবোটা কই, নিয়ে রাখবোটা কোথায়? ওরা যে এখান থেকে চলে আসছে ওই জায়গাটা কোথায় এখন? ওই জায়গাটা যাদের দখলে তাদের উপর মিয়ানমারের কোনো নিয়ন্ত্রণ আছে? নাই তো রে ভাই। শুনেন, এগুলো হলো কি, আমাদের মধ্যে কিছু লোক আছে, অতি উৎসাহের লোক আছে, বাইরে গেছে, বাইরে থেকে ফিরে আসছে, দেশবাসীকে শোনাচ্ছে আমরা কি কি বিশ্ব জয় করে আসলাম, কোন কোন বিশ্ব আমরা জয় করে আসছি, তারা এসে এনে মানে বয়ান দেয় আর কি। এবং সেগুলি নিয়ে প্রত্যেকটা নিয়ে ঝামেলা বাঁধে, প্রত্যেকটা নিয়ে ঝামেলা বাঁধে। এদের কূটনৈতিক জ্ঞান কতটুকু আছে না আমার প্রচুর সন্দেহ আছে, আমার সন্দেহ আছে। এক কথা কইছে ইয়ে দিয়ে ইন্ডিয়ার সঙ্গে মোদির সঙ্গে কী আলাপ হয়েছে, পরে ইন্ডিয়ান পত্রিকাগুলো এটাকে কীভাবে করছে, ব্যাখ্যা করছে, এবং সেই ব্যাখ্যাগুলো জবাব আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়েছে? হয়নি তো। তো এখন আপনি বলতে পারেন না আমরাই ঠিক আছি, আমরা সব শুনছি, আমরা ওরা বলে না, এবং বলতে পারেন ভাই, লাভটা কি আপনার? লাভটা কি হয়েছে? কোনো লাভ হয় নাই। এগুলি বলে লোকালি সাধারণ মানুষের মধ্যে দেখানো যে দেখেন আমরা সব কিছু জয় করে ফেলতেছি, আমরা খুবই ক্যাপাবেল লোক, এই দেশ এখন মানে ম্যাজিকের মতো অগ্রসর হতে থাকবে, আমাদের একজন ম্যাজিশিয়ান আছে, এটা দিয়ে সব কিছু সব আমরা পার করে ফেলাবো। ভাই এত সহজ না রাজনীতি, বিশ্ব রাজনীতি এত সহজ না। ওই চাপাবাজি দিয়ে রাজনীতি হয় না, করুক না ভাই। বললাম তো কি ইন্ডিয়ার সঙ্গে কী জয় করছে দেখতেছি তো। এদেরকে আপনি এখনই তো 2 দিন যায় নাই, এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে পাঠানো সম্ভব না। তাহলে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলুক, পররাষ্ট্র উপদেষ্টা সে বলুক এখন যে ওরা কি বলছে আর আমি কি বলছি, তো মিলে না, মিলে না তো। প্রথম দিন তো সবাই দেখলাম যে রিপোর্ট করলো যে 1,80,000 নেওয়ার ব্যাপারে তারা সম্মত হয়েছে। কই পাইছে এটা? তো এইগুলি অনুসরণ বলে আমরা হইলাম গিয়ে বোকা কিসিমের লোক, আর খুশি হই, হ্যাঁ হয়ে গেছে, আমাদের সব কাজ হয়ে গেছে, আমাদের ম্যাজিশিয়ান তার জাদুর কাঠি দিয়ে সব ঠিকঠাক করে ফেলেছে। উনি হয়তো জানেও না, ডক্টর ইউনূস জানেও না এরা কোথা থেকে এটা বলে দিচ্ছে। এটা খেলা করার মতো কোনো বিষয় না, এটা একটা সিরিয়াস বিষয় বাংলাদেশের নিরাপত্তার জন্য, আঞ্চলিক নিরাপত্তার জন্য। শুনেন ভাই, কূটনীতি এমন একটা বিষয় যেটা প্রত্যেকটা শব্দ উচ্চারণের সময় এক ধরনের পেশাদারিত্ব থাকা লাগে, এত সহজ না। কূটনৈতিক মানে আপনার শিষ্টাচার এটা অন্য জিনিস। আমাদের একটা বিরতির সময় হয়েছে মাসুদ কামাল, আমরা বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে আরেকটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন মাসুদ কামাল এবং আবু রুশদ। মাসুদ কামাল, 16 এপ্রিল বিএনপির ডাকে সাড়া দিয়েছে সরকার, নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা করতে যাবেন বিএনপি প্রধান উপদেষ্টার সাথে। না, এটা তো বিএনপিতে অনেকদিন ধরে চাওয়া। বিএনপি তো সবসময় বলছে যে একটা নির্বাচনী রোডম্যাপ আপনারা ঘোষণা করেন, আপনি নির্বাচনটা কবে করবেন, কবে করবেন না, কবে করতে পারবেন, কিভাবে করবেন, এটা একটু জানান আমাদেরকে। এবং আমি এই বিএনপি জানতে চাওয়াটা তো কোনো অন্যায় দেখি না, একটা পলিটিক্যাল পার্টি, তারা জানতে চাইতেই পারে। সবচেয়ে বড় কথা হলো কি, এই সরকারের কাজটা কি ভাই, আপনি আমাকে বলেন, এই সরকারের কী কাজ? এই সরকারের কাজ হলো যত দ্রুত সম্ভব জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। এখন আপনি বলবেন যে ওনারা কি জনগণ না? হ্যাঁ, ওনারা জনগণ, কিন্তু ওনারা জনপ্রতিনিধি না। আপনি বলবেন যে বিপ্লবের মাধ্যমে সরকার আসছে না, বিপ্লবের মাধ্যমে সরকার আসে নাই, জাস্ট আসে নাই। যারা বিপ্লব করছে তারা কি জানতো যে এই বিপ্লব সফল হলে পরে আদিলুর রহমান খান মন্ত্রী হবে? তারা জানতো নূরজাহান বেগম মন্ত্রী হবে? তারা জানতো ফরিদা খাতুন হবে মন্ত্রী হবে, ফরিদা আক্তার? তারা জানতো? এটা বিপ্লবের সরকার না, এটা হলো মানে গণ অভ্যুত্থানের পর কিছু স্টুডেন্ট তারা ডক্টর ইউনূসকে এগিয়ে নিয়ে আসছে, এবং দ্যাট ওয়াজ দ্য রাইট চয়েস। আমি মনে করি এটা রাইট চয়েস, এটা জনগণের মধ্যে ওনার প্রতি একটা। বাকিগুলি ওনার পছন্দ, উনি যদি ওনার বাসার কাজের বুয়া কেন বলতো সে উপদেশটা, তাও হইতো, উনি বানাইছে এদেরকে। এবং এই সরকার দীর্ঘদিন থাকবে এটা হয় না, স্ট্রেট ওয়েতে এটা হয় না। যে যাই বলুক ভাই, ভালোবাসার অসুবিধা নেই, ভালো আমিও বাসি ইউনূসকে, ইউনূসের প্রতি আমারও ভালোবাসা আছে, কিন্তু এইভাবে আপনি চাইপা থাকতে পারেন না। এদেশের প্রত্যেকটা মানুষকে
প্রত্যেকটা মানুষের চিন্তাকে আপনার কাউন্ট করতে হবে। এক সবজির দাম কমছে এটা বলে আপনি সব কিছু করতে পারবেন না। চালের দাম কমছে, আমার ওই টমেটো প্রতিদিন না খেলেও চলে, চাউল প্রতিদিন আমার খাইতে হয়। চাউলের দাম কমছে গত 4 মাসে, আমার একটা হিসাব আছে, গত 4 মাসে চালের দাম বস্তায় বাড়ছে 600 টাকার মতো, গত 4 মাসে, এই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। কাজেই এগুলি পরে ইমোশন দিয়ে দেশ চলবে না ভাই। আজকে দেশে উনি এত বড় বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, কোনো বিনিয়োগ আনতে পারছেন? আসলে আমি মনে করি যে ওনার আনতে পারার কথাও না, কারণ উনি তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। বিদেশিরা বিনিয়োগ করবো কিসের উপরে? ব্যক্তির উপরে। বিদেশি দেখবে যেখানে আমি টাকাটা বিনিয়োগ করছি এই গভর্নমেন্টের স্থায়িত্ব কতদিন। তো অন্তর্বর্তীকালীন সরকারের তো সেটা কাজ না। ওনার কাজ হলো যে একটা রেগুলার গভর্নমেন্ট এনে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। তারপরে এরা এই লাইনের লোক, উনি নিজেও তো বলেন আমরা তো এই জগতের লোক না। তো আপনি যদি এই জগতের লোক না হন তাহলে তো আপনি এই জগতে স্থায়ী হতে পারবেন না। আপনি এই জগতে ফেরত যান। উনি তো বলেন নাই উনি এই জায়গায় স্থায়ী হতে চাচ্ছেন, উনি কি বলেছেন? একবারও বলেছেন? তাহলে উনি নির্বাচনের ব্যাপারে কেন দিচ্ছেন না? উনি তো একটা ডেডলাইন দিয়েছেন, মাসুদ কামাল বলেছেন না যে তাহলে ডিসেম্বর ওই deadline- 2025 টু উনি জুন 2026, এই যে টাইম ফ্রেমটা, এইটা তাহলে কি? কোনটা? ডিসেম্বর 2025 থেকে জুন 2026-এর মধ্যে নির্বাচন হবে হ্যাঁ, বলেছেন তো প্রধান এটা তো একটা উপদেষ্টা। অস্পষ্ট কথা। এটা অস্পষ্ট কেন? উনি তো একটা টাইম বলেন, শুনেন, আমি একটা বলি। সময় তো বলেছেন। না, আমি বলি আপনাকে, উনি বললেই তো হবে না। উনি বললে একা একা বললেও হবে না, একা একা বলা কোনো ইখতিয়ার ওনার নাই। ওনাকে সবার সঙ্গে আলোচনা করে বলতে হবে। এর যে স্টেক হোল্ডার আছে তাদের মতামত নিয়ে বলতে হবে। উনি কেন ডিসেম্বর পর্যন্ত লাগাবেন, কেন উনি জুন পর্যন্ত লাগাবেন, ওনাকে তার ব্যাখ্যা দিতে হবে। উনি বলেছেন সংস্কার, এই সংস্কার তো বেসিক্যালি একটা অশ্বডিম্ব। যে সংস্কার ওনারা করতেছেন এটা একটা অশ্বডিম্ব আমি মনে করি। এই কারণে যে এই সংস্কার, এক নম্বর হলো এই সংস্কারের যে কমিটিগুলি করা হয়েছিল এগুলি আপ্লুত মার্ক ছিল না আমার বিবেচনায়। তারপরে তাদের যে রিপোর্ট যেগুলো আসছে এগুলো অনেকগুলো আমাদের বিতর্কিত বিষয় আছে। তারও যে বড় কথা, যদি ভালো হয়ে থাকতো, তারও যে বড় কথা, যখন আপনি সংস্কারটা করবেন সেই সংস্কারটা আপনি ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়া? পলিটিক্যাল পার্টিগুলি দিয়া। তো পলিটিক্যাল পার্টিগুলিকে নিয়ে আপনি সংস্কার প্রস্তাব দিলেন না কেন? আমরা একটু আবরুজের কাছে শুনি। যেমনটি মাসুদ কামাল বলছিলেন যে ইমোশন দিয়ে দেশ চলে না, আর সংস্কার একটি অশ্বডিম্ব। আপনি কি তাই মনে করেন আবরুজ? আমি একটু দ্বিমত করি। তার কারণ হচ্ছে যে একটা গণহত্যার পরে, অনেক একটা রক্তক্ষয়ী আন্দোলনের পরে এই সরকারটা গঠিত হয়েছে। এই সরকারটা জনসমর্থিত আমি মনে করি, যদিও অনেক ধীরে চলছে। তাদের উপদেষ্টা মণ্ডলীর এই যে সংস্কারের কথা যেটা উনি বলছেন যে অশ্বডিম্ব না হলেও যে সংস্কারগুলোর কাজ অনেক ধীর গতিতে চলছে, সব কিছুই খুব ধীর গতি। মানে যেটা আশা করা গিয়েছিল একটু দ্রুত কিছু ব্যবস্থা নেবেন, সেটা হচ্ছে না। তবে এটা অস্বীকার করা যাবে না যে আমাদের গত 17 বছরে আমাদের রাষ্ট্রে, সমাজে, বিভিন্ন জায়গায়, প্রশাসনে যে ঘুণে ধরেছিল, যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, যে টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে, বা অন্যান্য গুম খুন যেগুলো হয়েছে, এই সমস্ত কিছুগুলোর ব্যাপারে অবশ্যই কিছু না কিছু হতে হবে। সেগুলো দৃশ্যমান কিছু হতে হবে। সব এই সরকার পারবে না, সেই সময় অতটুক দেয়া যাবে না, নেওয়া যাবে না। একটা সাংবিধানিক সরকার, একটা মানে নির্বাচিত সরকার আসতেইও। 8 মাসে আপনি দৃশ্যমান কি কিছুই দেখতে দৃশ্যমান পাননি? আমি কি দেখছি? আপনি শুধু বলেন যে, আমার কথা হচ্ছে এই যে ডিবি হারুন, ভাতের হোটেল যে হারুন বলা হয়, বেনজির, তারপরে আরও অনেকে যে পালিয়ে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে গেল, এদেরকেই তো ধরতে পারেনি কেউ, এদেরকেই ধরতে পারেনি। আপনি বিচার কতদিনে তাহলে করবেন? আপনি তো ওদেরকেই আটকাইতে পারেননি। আপনি আজ পর্যন্ত এসে এই যে মব জাস্টিস চলছে, এই যে সেদিন বাটার লুটপাট হলো, আপনি এখন পর্যন্ত পুলিশকে আস্থায় আনতে পারেননি। আপনি বলবেন যে পুলিশ কেন আস্থায় আসছে না? আস্থায় আসছে না, যে যত কথাই বলুক, গত 17টা বছর বা 15টা বছর আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ ক্ষেপে গিয়েছিল কেন? ভাতের যেমন অধিকার মানুষের আছে, ভোটের অধিকার বলে একটা কথা আছে। মানুষ ভোট ঠিকমতো দিতে পারছিল না, নির্বাচনে তার পার্টিসিপেশন ছিল না। এই কথাটাকে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। যেমন আমি 2014 সাল 18 সালে আমি ভোট দিইনি, আমার পরিবারের কেউ ভোট দিতে পারেনি, আমার বাচ্চারা জীবনে কোনোদিন ভোট দেয়নি। তো এরা ভোট দিতে চায়, এটাও একটা জিনিস, এটা মানতে হবে, শুধু আবেগ দিয়ে করলে হবে না। এখন কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে এমন একটা প্রচারণা করছে যে আমরা ডক্টর ইউনূসকে চাই, নির্বাচন চাই না। না না, এটা বললে হবে না।
ডক্টর ইউনূস হয়তো এমনও হতে পারে তিনি প্রেসিডেন্টও হতে পারেন নির্বাচিত সরকারের। ডক্টর ইউনূসের বয়স এখন 84, ওনার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। উনি বাংলাদেশকে বর্তমানে যে বিভিন্ন ইস্যুগুলো ছিল, নিরাপত্তা ইস্যু, অন্যান্য ইস্যু, সেখান থেকে ওনার কারণে আমরা অনেক কিছু থেকে রক্ষা পেয়েছি এবং আমরা চাই যে উনি আমাদেরকে একটা সোজা পথে, একটা ভালো পথে উঠিয়ে দিয়ে যান। যেমন ধরেন কতগুলো প্রশ্ন আছে সংস্কারের ব্যাপারে, ভোটার তালিকা এটা ঠিক করতে হবে, ঠিক করতেই হবে। এটা আপনি আগের ভোটার তালিকা দিয়ে ওইভাবে নির্বাচন করলে হবে না, কিছু সময় লাগবে। এখন তাই বলে যে নির্বাচন করা যাবে না, এই মানে বিএনপিকে ঠেকাতে হবে, জামাতকে ঠেকাতে হবে, এই সমস্ত মানে হাস্যকর বিষয় নিয়ে আসলে চলবে না। অ্যারিস্টটল কি বলেছিলেন, বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী? ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল। মানুষ একটি রাজনৈতিক প্রাণী। যদি রাজনীতি না থাকে তাহলে অনেক কিছু থাকবে না। বাংলাদেশ তো গত 17 বছর রাজনীতি ছিল না বলেই এই যে বিএনপি, জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আলটিমেটলি গিয়ে সেটার বিস্ফোরণ হয়েছে সব কিছুর মধ্য দিয়ে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেজন্য রাজনীতিকে স্পেস দিতে হবে। আরেকটা জিনিস মাসুদ কামাল ভাই যেটা বলেছেন সেই বিষয়ে আমি একমত, যে এই যে পুঁজি বিনিয়োগগুলো, বিদেশি পুঁজি বিনিয়োগগুলো বা যে কোনো ব্যবসা বলেন, এটা হওয়ার জন্য এক মানুষ যারা পুঁজি বিনিয়োগ করে তারা তাদের পুঁজির নিরাপত্তা চায়, পলিসির প্রবাহমানতা চায়, কন্টিনিউশন চায়। তারা এরকম একটা সরকার, এটা কতদিন থাকবে তারা শিওর না। 2 বছর থাকতে পারে, 3 বছর থাকতে পারে, 1.5 বছরও চলে যেতে পারে। সুতরাং তারা কিন্তু এখন দেখবে তারা পুঁজি বিনিয়োগ করবে না, কোনো বড় ডিসিশন নেবে না কেউ। আপনার বড় দেশগুলো বাংলাদেশের ব্যাপারে বড় কোনো কূটনৈতিক ডিসিশন নেবে না, ছোট ছোট নেবে। কিন্তু আপনি যখন একটা নির্বাচিত সরকারকে আনবেন তখন তারা বুঝে, অবস্থা বুঝে তারপরে পুঁজি বিনিয়োগ করবে, ব্যবসা বাণিজ্য সেভাবে মানে সম্প্রসারণ করবে। এই দিকগুলো যাও। তবে সংস্কার যতটুকুই পারা যাক, এই যে ঘুণে ধরা জিনিসগুলোকে, এগুলোকে আমাদের কিছু না কিছু পরিবর্তন আনতে হবে, গুণগত কিছু পরিবর্তন আনতেই হবে আমাদের। যেভাবে পচিয়ে ফেলেছে সমস্ত জিনিস, সেগুলো কিছু পরিবর্তন করতে হবে। তবে সরকার চলছে খুব ঢিলে তালে। আমাদের শেষ করতে হবে, আমরাও চাই কিছু গুণগত মানের পরিবর্তন আসুক, সংস্কার হোক। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।